ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুন্দরবাবু জয়ন্তের কাছে নিয়ে এলো এক অদ্ভুত কেস। দুজন বৃদ্ধ এবং বৃদ্ধা হঠাৎ করে হাওয়া, কেউ তাদের খুঁজে পাচ্ছে না। জয়ন্ত মানিক কি পারবে এই দুজনকে খুঁজে বার করতে? ডেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের নিবেদন গল্প স্বল্প, প্রধানত রহস্য, রোমাঞ্চ এবং ভৌতিক গল্পই থাকে আমাদের এই অডিও সেকশনে। আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের কাহিনী কাঁচের কফিন। গল্প পাঠে অঙ্কিত, গল্পের সূত্রধর আমি সম্রাট। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের কাহিনী কাঁচের কফিন। বলো না, আজ আর আমাকে চা খেতে বলো না। ঘরে ঢুকেই বলে উঠলেন সুন্দরবাবু। আমি সবিস্ময়ে বললাম, এ কি কথা শুনি আজ মন্থরার মুখে? না 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 না, আজ আমি কিছুতেই চা খাবো না। একেবারে ধনুর্ভঙ্গপণ। জয়ন্ত বলল, বেশ, চা না খান, খাবার খাবেন তো? এই কি খাবার? টিকিয়া। ও তাই নাকি? তারপর আছে ধরুন ভেন্ডা আলু। হংস মাংস? হ্যাঁ মশাই, বনবাসী হংস। কি খাবেন তো? সুন্দরবাবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর মাথা নেড়ে করুণ স্বরে বললেন, আজ আর আমাকে হংস মাংস ধ্বংস করতে বলো না। হালে আর পানি পাচ্ছি না, হংস মাংস অরুচি। সুন্দরবাবু এইবার হয়তো পরম হংস হয়ে বৈরাগ্য ব্রত গ্রহণ করবেন, বুঝলে জয়ন্ত? মোটেই নয়, মোটেই নয়। তাহলে গেরস্থের ছেলে হয়েও এ খাবো না ও খাবো না এরকম বলছেন কেন? আজ আমার উদর দেশের বড়ই দুরবস্থা। বাবা, অমন হৃষ্টপুষ্ট উদর, তবুও? আমার উদরাময় হয়েছে। ও আচ্ছা, তাই বলুন। তবে ওষুধ খান, আমি কিন্তু হোমিওপ্যাথি জানি। এক ডোজ মার্কসল দেবো নাকি? থো করো তোমার হোমিওপ্যাথির কথা। আমি খাবার কি ওষুধ খেতে আসিনি, আমি এসেছি জরুরি কাজে। অসুস্থ দেহ, তবু কাজ থেকে ছুটি নেননি? কি টনটনে কর্তব্য জ্ঞান! হ্যাঁ হ্যাঁ তাই। এই শোনো, স্বর্গবাসী ঢেকি না ধান ভাঙে, ঠিক আছে? পুলিশের আবার ছুটি কি হে? কোনো নতুন মামলা বুঝি? তাছাড়া আবার কি? তা কিসের মামলা? বলা শক্ত। খুনের মামলা কি মানুষ চুরির মামলা ঠিক ধরতে পারছি না। একটু একটু করে জাগ্রত হচ্ছিল জয়ন্তর আগ্রহ। সে সামনে চেয়ারের দিকে আঙুল দেখিয়ে বলল, সুন্দরবাবু, ওই চেয়ারে বসুন আর ব্যাপারটা আমাকে খুলে বলুন। আসন গ্রহণ করে সুন্দরবাবু বললেন, এটাকে আজব মামলাও বলা চলে। রহস্যময় হলেও অনেকটা অর্থহীন। নাটকের পাত্রপাত্রী হচ্ছেন তিনজন, একজন নারী আর দুজন পুরুষ। ওদের মধ্যে একজন পুরুষ হচ্ছেন আসামি, কিন্তু তিনজনেই অদৃশ্য হয়েছে। অদৃশ্য হওয়ার কারণ? শোনো, বছর দেড়েক আগে সুরেন্দ্রমোহন চৌধুরী নামে এক ভদ্রলোক থানায় এসে অভিযোগ করেন তার পিতামহী সুশীলা সুন্দর দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ব্যাপারটা সংক্ষেপে এই: সুশীলা দেবী বিধবা। তিনি তার স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র অধিকারিণী। তার বয়স ৭৫ বছর। স্বাস্থ্যভঙ্গ হওয়ার দরুন ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীন ছিলেন। সুশীলা দেবী হঠাৎ একদিন একখানা ট্যাক্সি ডাকিয়ে এনে মনোহর মিত্রের সঙ্গে বাড়ির বাইরে চলে যান, তারপরে আর ফিরে আসেননি। খোঁজাখুঁজির পর প্রকাশ পায় অদৃশ্য হওয়ার দুদিন আগে সুশীলা দেবী ব্যাংক থেকে নগদ ১৫ লক্ষ টাকা তুলিয়ে আনিয়েছিলেন এবং সেই টাকাও উধাও হয়েছে। আচ্ছা, ডাক্তার মনোহর মিত্র নামে এক ভদ্রলোকের খ্যাতি আমি শুনেছি বটে। পদার্থশাস্ত্রে তার নাকি অসাধারণ পাণ্ডিত্য। তিনি ইনি
মনোহর বাবুকে তুমি কখনো চোখে দেখেছো? না, তা দেখিনি। আমিও দেখিনি, তবে তার চেহারার হুবহু বর্ণনা পেয়েছি। কীরকম? মনোহর বাবুর দীর্ঘতা 5 ফুট 4 ইঞ্চির বেশি হবে না, কিন্তু তার দেহ রীতিমতো চওড়া। তার মাথায় আছে প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া সাদা ধবধবে চুল, মুখে লম্বা পাকা দাড়ি। তার বয়সও 60-এর কম নয়, কিন্তু শরীর এখনো যুবকের মতো সবল। রোজ সকালে সূর্য উঠবার আগে পদব্রজে অন্তত 4 মাইল ভ্রমণ করে আসেন। তার চোখ সর্বদাই ঢাকা থাকে কালো চশমায়, টিকালো নাক, শ্যাম বর্ণ, সাদা পাঞ্জাবি আর থান কাপড়, সেই সঙ্গে সাদা ক্যাম্বিসের জুতো ছাড়া অন্য কিচ্ছু পরেন না। হ্যাঁ, বড়মা চুরুটের অত্যন্ত ভক্ত। তার মুখ সর্বক্ষণ গম্ভীর। ডান দিকের কপালের উপরে একটা 1 ইঞ্চি লম্বা পুরনো কাটা দাগ আছে। হাতে থাকে একগাছা রূপোয় বাঁধানো মোটা মলাক্কা বেতের লাঠি। আপনার বর্ণনা তো যে কোনো আলোকচিত্রকেও হার মানাবে। এরপর তো এক বিপুল জনতার ভিড় থেকেও আমি মনোহরবাবুকে ঠিক আবিষ্কার করতে পারবো। সুন্দরবাবু দুঃখিত কণ্ঠে বললেন, আমি কিন্তু 1.5 বছর চেষ্টা করেও তার টিকিও আবিষ্কার করতে পারলাম না। কেন? তিনিও অদৃশ্য হয়েছেন। তার বাড়ি কোথায়? বালিগঞ্জে নিজের বাড়ি, সেখানে গিয়েছিল, কিন্তু বাড়ি একেবারে খালি। আর মনোহরবাবুর পরিবারবর্গ, সে কেউ নেই? মাথা নেই তার আবার মাথা ব্যথা। আরে বাবা, তিনি বিবাহই করেননি। আচ্ছা, আর অন্য কোনো আত্মীয় স্বজন? কারুর পাত্তা পাইনি। পাড়ার লোকের মুখে শুনলাম মনোহরবাবু জনাচারেক পুরাতন আর বিশ্বস্ত ভৃত্য নিয়ে ওই বাড়িতে বাস করতেন বটে, কিন্তু হঠাৎ একদিন সকলকে সঙ্গে নিয়ে তিনি কোথায় চলে গিয়েছেন। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে তারপর বলল, দেখুন, আপনি বললেন সুশীলা দেবী ট্যাক্সিতে চড়ে মনোহরবাবুর সঙ্গে বাইরে বেরিয়ে গিয়েছিলেন। কেন, তার কি নিজের কোনো মোটর নেই? আছে বই কি, এবং 1খানা নয় 3খানা। তাহলে মেনে নিতে হয় সুশীলা দেবীর নিজেরও ইচ্ছে ছিল তিনি কোথায় যাচ্ছেন সেটা যাতে কেউ জানতে না পারে। হয় তোমার অনুমান সত্য, নয় তিনি ট্যাক্সি ভাড়া করেছিলেন মনোহরবাবুর পরামর্শে। আপনি ট্যাক্সিখানার সন্ধান নিয়েছেন? নিয়েছি বই। ট্যাক্সি চালককে খুঁজে বের করেছি। সে আরোহীদের হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছে, আর কিছুই সে জানে না। তাহলে মোট কথা হলো মনোহরবাবুর সঙ্গে সুশীলা দেবী কলকাতার বাইরে চলে গিয়েছেন, কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে এই প্রশ্ন করেছি বারবার, কোথায় কোথায় কোথায়, কিন্তু প্রতিধ্বনি বারবার উত্তর দিয়েছে কোথায় কোথায় কোথায়। খালি ওই প্রশ্ন নয় সুন্দরবাবু, আরও অনেক প্রশ্ন আছে। এই 75 বছর বয়সে 15 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবীর রুগ্ন দেহে এমন লুকিয়ে মনোহরবাবুর সঙ্গে চলে গেলেন কেন? তিনি কি বেঁচে আছেন নাকি নেই? মনোহরবাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসেবে কেমন বা খুব একটা সাধু ব্যক্তি সে তো জানি না। আমার কথা এখনো ফুরোয়নি। সবটা শুনলে প্রশ্ন সাগরে তোমাকে তলিয়ে যেতে হবে। সুন্দরবাবু, আমার আগ্রহ জ্বলন্ত হয়ে উঠল। বলুন, আপনি বলুন। শোনো, যে মাসে সুশীলা দেবী অন্তর্হিতা হন সেই মাসেই আরও একটা মানুষ নিরুদ্দেশ হবার মামলা আমার হাতে আসে। দুটো মামলাই কতকটা একই রকম। গোবিন্দলাল রায় একজন বড় জমিদার, বয়স 70-এর কম নয়। তিনি বিপত্নিক হলেও সংসার তার বৃহৎ। 5 পুত্র, 3 কন্যা, পৌত্র পৌত্রী সবাই রয়েছে। কিন্তু হঠাৎ একদিন গোপনে ব্যাংক থেকে নগদ 12 লক্ষ টাকা তুলে নিয়ে তিনিও হয়ে গিয়েছেন অজ্ঞাতবাস। তবে গোবিন্দবাবু যাবার সময় একখানা চিঠি রেখে গিয়েছিলেন। তাতে লেখা ছিল, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, তোমরা আমার জন্য চিন্তিত হয়েও না। তারপর থেকে তার আর কোনো খোঁজখবর নেই। 3 মাসের মধ্যেও বৃদ্ধ পিতার কাছ থেকে একখানা পত্র পর্যন্ত না পেয়ে তার পুত্ররা আমার আশ্রয় নিয়েছিলেন। আমি যথাসাধ্য চেষ্টা করেও গোবিন্দবাবুর নাগাল ধরতে পারিনি। আচ্ছা, আপনি কি মনে করেন আগেকার মামলার সঙ্গে এই মামলাটারও কোনো সম্পর্ক আছে? অল্প বিস্তর মিল কি নেই জয়ন্ত? একজন অতি বৃদ্ধা নারী আর একজন অতি বৃদ্ধ পুরুষ,
দুজনেই গোপনে অজ্ঞাতবাসে গমন করেছেন, আর দুজনেই যাবার ঠিক আগেই ব্যাংক থেকে বহু লক্ষ টাকা তুলে নিয়ে গিয়েছেন। দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের কোনো প্রমাণ দেননি। হ্যাঁ, কিন্তু গোবিন্দবাবুর সঙ্গে কি মনোহরবাবুর কোনো পরিচয় ছিল? গোবিন্দবাবুর বাড়ির কোনো লোকই মনোহরবাবুর নাম পর্যন্ত শোনেনি। তাহলে আপনি কি বলতে চান? মাসখানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা পত্র দিয়ে বলে গিয়েছেন, একখানা বইয়ের ভিতর থেকে এই চিঠিখানা পেয়েছি। চিঠিখানা পড়বার পর বাবা নিশ্চয়ই ওই বইয়ের ভিতর গুঁজে রেখেছিলেন। এই নাও জয়ন্ত, চিঠিখানা পড়ে দেখো। জয়ন্ত খামের ভেতর থেকে চিঠিখানা বের করে পাঠ করল। প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলুম। বেশ, আগস্ট মাসের 4 তারিখে 5টার সময় আমার লোক হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ 12 লক্ষ টাকা। যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এইখানেই বাস করব। আমার উপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। পত্রের কথা কারুর কাছে প্রকাশ করবেন না, ইতি ভবদীয় শ্রী মনোহর মিত্র। সুন্দরবাবু জিজ্ঞেস করলেন, পড়লে? চিঠির কাগজে কোনো ঠিকানা নেই, কিন্তু খামের উপরে ডাকঘরের নাম রয়েছে, সুলতানপুর। সুলতানপুর হচ্ছে একটা ছোটখাটো শহর, এবং সেখানে আমি গিয়েছিলাম, কিন্তু ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত কেউ সেখানে শোনেনি। সুলতানপুর ডাকঘর থেকে কোন কোন গ্রামে চিঠি বিলি হয় সেই খোঁজ নিয়েছেন আপনি? তা আবার নিইনি। শুধু খোঁজ নেওয়া কি হে, সব জায়গাতে নিজে গিয়ে ঢুঁ মারতে পর্যন্ত ছাড়িনি। কিন্তু লাভ হয়েছে এই প্রকাণ্ড অশ্বডিম্ব। জয়ন্ত চুপচাপ ভাবতে লাগলো। সুন্দরবাবু বললেন, আমার কি সন্দেহ হচ্ছে জানো, মনোহরবাবু নাম ভারিয়ে কিছুদিন ওই অঞ্চলের কোথাও বাস করেছিল। তারপর সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হাতে পেয়ে হত্যা করে তাদের টাকাগুলো হাতিয়ে আবার সরে পড়েছে কোনো অজানা দেশে। জয়ন্ত নিজের মনে মনেই বলতে থাকলো, চিঠি পড়ে যেটা জানা গেল সেটা হলো মনোহরবাবুর কোনো প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে রাজি হয়েছিলেন। খুব সম্ভবত সেই প্রস্তাবটাই কার্যে পরিণত করার জন্য তিনি চেয়েছিলেন এই 12 লক্ষ টাকা। কে বলতে পারে সুশীলা দেবীর কাছেও মনোহর ঠিক এই রকম প্রস্তাব করেনি। কিন্তু কিন্তু কি এই প্রস্তাব, যার জন্যে লোকে এমন লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি হয়? কেবলই কি টাকা খরচ করতে রাজি হয়? ধাপ্পায় ভুলে সংসার, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সব ছেড়ে অজ্ঞাতবাসে চলে যেতেও কুণ্ঠিত বোধ করে না? সুন্দরবাবু, প্রস্তাবটা যে অতিশয় অসাধারণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই। জয়ন্ত, এই মনোহরের প্রস্তাব নিয়ে বেশি মস্তিষ্ক চালনা করে কোনো লাভ নেই। লাভ আছে বই কি। প্রস্তাবটা কি জানতে পারলে আমাদের আর অন্ধকারে হাতড়ে মরতে হয় না। কিন্তু যখন তা জানবার কোনো উপায় নেই, তখন আমাদের অন্ধকারেই ঢিল ছুটতে হবে বই কি, তাই নয়? অনেক ঢিলই তো অন্ধকারে ছুঁড়লেন, একটাও কি লক্ষ্যে লাগলো? তুমি আমাকে আর কি করতে বলো? দেখুন মশাই, আপনি তো সর্বাগ্রে মনোহর বাবুকে আবিষ্কার করতে চান, তাই নয় কি? নিশ্চয়ই। তাহলে আমাদের সঙ্গে আরেকবার সুলতানপুর চলুন। এবং সেটা হবে ডাহা পণ্ডশ্রম, কারণ সেই অঞ্চলের কোনো পাথরই আমি ওল্টাতে বাকি রাখিনি। একখানা পাথর ওল্টাতে তো আপনি ভুলে গিয়েছেন সুন্দরবাবু। এই কোনখানা শুনি? যথা সময় প্রকাশ পাবে। বেশ, তাই সই। মানিক সব শুনলে। এখানে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে। ফরমাজ করো। দেখো, তোমার ছবি আঁকার হাত খুব পাকা। তুমি ছাড়া ও কথা আর কেউ বলে না। এখন আমায় কি করতে হবে তাই বলো। মনোহরবাবুর আকৃতি প্রকৃতির বিশেষত্বগুলো আগে তুমি সুন্দরবাবুর কাছ থেকে ভালো করে আরেকবার শুনে নাও। তারপর এমন একটা মনুষ্য মূর্তি আঁকো যার মধ্যে থাকবে ওই সমস্ত বিশেষত্বগুলো। সুন্দরবাবু কৌতূহলী হয়ে বললেন, ওরকম ছবি এঁকে কি কোনো লাভ হবে? ওই ছবির সাহায্যে হয়তো আসামিকে শনাক্ত করা সম্ভব হবে। জয়ন্ত যে কি বকে তার কোনো ঠিক নেই।
মনোহরকে আমিও দেখিনি, মানিকও দেখেনি। আমি খেয়েছি পরের মুখের ঝাল। সাত সকালে আমল খাস্তা, মানিক শিব গড়তে বানর গড়ে বসবে, ছবি দেখে মনোহরকে চেনাই যাবে না। ফলেনও পরিচয়তে সুন্দরবাবু, ফলেনও পরিচয়তে, অর্থাৎ ফলের দ্বারা চেনা যায় বৃক্ষকে। আসল তাৎপর্য হচ্ছে আকৃতির দ্বারা মানুষকে না চিনলেও তার ব্যবহারের দ্বারা তাকে চেনা যায় অনায়াসেই। বহু অভিজ্ঞতার ফলেই এরকম একটা প্রবাদ বাক্য রচিত হয়, বুঝলেন মশাই? তবুও সুন্দরবাবুর মন মানল না। তিনি বললেন, তুমি কেবল নিজের মন গড়া কথাই বলছো, একটা প্রমাণও তো দিতে পারলে না। একটা কেন, অনেক প্রমাণই আমি আপনাকে দিতে পারি। তাই নাকি? এদেশের কোন গোয়েন্দা এমন সব বর্ণনা শুনে প্রতিকৃতি এঁকে অপরাধী গ্রেপ্তার করেছে? আমি তো কখনো তা শুনিনি। হ্যাঁ, এদেশের কথা শিখে তুলে রাখুন সুন্দরবাবু, এদেশের কথা নিয়ে অত মাথা ঘামাবেন না। কিন্তু পাশ্চাত্য দেশের গোয়েন্দারা অনেকবারই এমন বর্ণনা শুনে আঁকা প্রতিকৃতির সাহায্যে আসল অপরাধীকে বন্দি করতে সফল হয়েছে। সুন্দরবাবু বিস্ফারিত চোখে বললেন, বটে বটে, আমি তো জানতুম না। সুন্দরবাবু, আপনি অনেক কিছুই আগে জানতেন না, এখনও জানেন না, আবার না জানলেও ভবিষ্যতে জানতে পারতেন না। তবু জানতে গেলেও এত বেশি তর্ক করেন কেন বলুন দেখি? সুন্দরবাবু চোখ ছোট করে কেবল বললেন, জানাজানি নিয়ে হানাহানি ছেড়ে দাও মানিক, এখন বর্ণনা শুনে মনোহরের চিত্র আঁকার চেষ্টা করো। কালই আমরা সুলতানপুরে যাত্রা করব। সুলতানপুর ছোট শহর হলেও 3টি রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে এখানে লোকজনের সংখ্যা বড় অল্প নয়। শহরের ভিতরে দাঁড়িয়ে দেখা যায় সুলতানপুরের বাইরের চারিদিকে প্রকৃতি যেন নিজের ভাণ্ডার উজাড় করে ছড়িয়ে দিয়েছে অজস্র সৌন্দর্যের ঐশ্বর্য। আমি বললাম, জয়ন্ত, এমনই সব জায়গাতেই জন্মলাভ করে কবির কল্পনা। কিন্তু মানিক, আমরা তো কবি নই। সুন্দরবাবু বললেন, আমরা ঠিক তার উল্টো। আমরা এখানে কাল্পনিক মিথ্যার সঙ্গে মিতালি করতে আসিনি, আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। ফাঁক পেলে আমিও ছাড়ি না। বললাম, সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি সুন্দরবাবু, সত্য কি আপনার শত্রু? সুন্দরবাবুর মুখে ঘনিয়ে উঠেছিল অন্ধকার, কিন্তু জয়ন্ত তাড়াতাড়ি তার পক্ষ অবলম্বন করে বলল, না মানিক, সুন্দরবাবু বোধ করি বলতে চান উনি এসেছেন সত্যের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে, কি তাই না সুন্দরবাবু? সুন্দরবাবুর মুখ তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে উঠল। তিনি বললেন, জয়ন্ত ঠিক ধরেছে, আমি তো ওই কথাই বলতে চাই। এই এই জয়ন্ত, পোস্ট অফিস যাবে নাকি? পরে বিবেচনা করব। কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটা শাখা এখানে আছে না? হ্যাঁ, সেটি এখানকার প্রধান ব্যাংক। তাহলে আমি একবার সেই ব্যাংকে যেতে চাই। এই কেন বলো তো? সেখানে গেলেই বুঝতে পারবেন। চৌধুরী ব্যাংকের দোতলায় উঠে দেখা গেল একটি বিলিতি পোশাক পরা যুবক দাঁড়িয়ে প্রবল বাতাসে দেশলাই জেলে সিগারেট ধরাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাকে দেখেই আমি বিস্মিত স্বরে বললাম, এ কি করুণা? আরে মানিক নাকি এখানে যে? হ্যাঁ, মানে এই ব্যাংকেরই ম্যানেজারকে একটু দরকার। আরে আমিই তো এখানকার ম্যানেজার। সে কি, কবে থেকে? তা প্রায় বছর 3। তুমি তো আমাদের পাড়ার মারাও না, জানবে কেমন করে? আচ্ছা, এদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। আচ্ছা, বেশ বেশ বেশ। আচ্ছা, ইনি হচ্ছেন সুন্দরবাবু, ডাক সাইটে পুলিশ কর্মচারী। আর ইনি হচ্ছে আমার বন্ধু জয়ন্ত। আমার মুখে এর কথা নিশ্চয়ই তুমি শুনেছ অনেকবার। আর জয়ন্ত, এটি হচ্ছে আমার বাল্যবন্ধু করুণা ভট্টাচার্য। আমার মামার বাড়ির পাশেই এদের বাড়ি। আপনাদের মতো মহাবিখ্যাতরা এই ধ্যার গোবিন্দপুরে কেন? আচ্ছা, সে কথা পরে হবে, আগে আমার ঘরে এসে বসুন। পাশেই ম্যানেজারের ঘর। সকলে আসন গ্রহণ করলে করুণা নিজের টেবিলের সামনে গিয়ে বলল, এইবার আপনাদের জন্য কি করতে পারি আদেশ করুন। আদেশ ফাদেশ কিছুই নয়, প্রথমেই একটি বিনীত নিবেদন আছে।
বলতে পারেন সুলতানপুর ডাকঘর এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কে আছেন যিনি আপনাদের মক্কেল? বিচিত্র প্রশ্ন। সুলতানপুর ডাকঘরের এলাকায় কিছু কিছু বাঙালি আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া আর সকলেই সম্পন্ন গৃহস্থ বা মধ্যবিত্ত শ্রেণীর লোক। সে কি খুব একটা ধনী ব্যক্তি? আজ্ঞে হ্যাঁ, তাকে ধনকুবের বলাও চলে হয়তো। তা তিনি কি আপনাদের মক্কেল? আমাদের একজন প্রধান মক্কেল। তিনি থাকেন কোথায়? এখান থেকে 3 মাইল দূরে আছে বেগমপাড়া নামে একটি জায়গা। সেখান থেকেও মাইল দুয়ের তফাতে দস্তুর মতো গহন বনের ভিতরে তার বাংলোর ধরনের তৈরি মস্ত বাড়ি। এত বড় ধনী ব্যক্তি এমন নির্জন জায়গায় কেন থাকেন? শুনতে পাই তিনি ভারী খেয়ালি লোক। তো বলি, তার নাম কি ডাক্তার মনোহর মিত্র? আগে না, তার নাম সিদ্ধেশ্বর সেন। গম্ভীর মুখে জয়ন্ত চুপ করে রইল। সুন্দরবাবু মুরব্বিয়ানা চালে ঘাড় নাড়তে নাড়তে গাল ভরা হাসি হেসে বললেন, তুমি আমাকে টেক্কা মারবে বলে এখানে এসেছো, কিন্তু দেখছো তো ভায়া, আমি কোনো পাথর উল্টাতেই বাকি রাখিনি। জয়ন্ত নিরুত্তর, শুধু পকেট থেকে আমার আঁকা সেই ছবিটা বার করে ধীরে ধীরে বলল, করুণাবাবু, এই ছবির মানুষটিকে কোনোদিন কি আপনি সচক্ষে দর্শন করেছেন? করুণা ছবির ওপর ঝুঁকে পড়ল এবং তারপরেই বিনা দ্বিধায় বলে উঠল, এই ছবির সঙ্গে সিদ্ধেশ্বর বাবুর মুখ ঠিক ঠিক মিলছে না বটে, তবে এখানা যে সিদ্ধেশ্বর বাবুর প্রতিকৃতি সে বিষয়ে একটুও সন্দেহ নেই। এইটা শোনার পর জয়ন্ত একবার সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখল এবং সঙ্গে সঙ্গে ঘাড় হেঁট করে ফেললেন সুন্দরবাবু। করুণাবাবু, এই সিদ্ধেশ্বর বাবুর ব্যাপারে আমাদের আরও কিছু কথা আপনি বলতে পারবেন কি? একে আপনি মানিকের প্রাণের বন্ধু, তার উপর আপনার মতো লোকের সঙ্গে বাক্যালাপ করবার সুযোগ পাওয়াও পরম সৌভাগ্য। আপনি কি জানতে চান বলুন? এই যেমন ধরুন, সিদ্ধেশ্বরবাবু কবে কত দফায় আপনাদের ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? করুণা খানিকক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু স্বরে ধীরে ধীরে বলল, দেখুন, এই রকম প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে উচিত নয়, কারণ সিদ্ধেশ্বর বাবু হচ্ছেন আমাদের একজন প্রধান মক্কেল, কিন্তু আপনাদের কথা স্বতন্ত্র। বিশেষত সুন্দরবাবু হচ্ছেন একজন বিশিষ্ট রাজ কর্মচারী। এক্ষেত্রে আমরা আদেশ পালন করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকেই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। দরকার হলে পরে খাতাপত্র দেখে সঠিক তার টাকার পরিমাণ আপনাকে জানাতে পারি। শুনুন, সিদ্ধেশ্বর বাবু তার বাংলো বাড়ি তৈরি হওয়ার পরেও এই অঞ্চলে প্রথম আসেন প্রায় 2 বছর আগে। সেই সময় আমাদের ব্যাংকে জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর দেড়েক আগে তিনি এই ব্যাংকে জমা রাখেন প্রায় 15 লক্ষ টাকা। তৃতীয়বারে সেও বোধহয় 1.5 বছরের কাছাকাছি সিদ্ধেশ্বর বাবুর কাছ থেকে আবার আমরা 12 লক্ষ টাকা পাই। অর্থাৎ মোট ওই 33 লক্ষ টাকা। জয়ন্ত অর্থপূর্ণ দৃষ্টিতে সুন্দরবাবুর দিকে তাকিয়ে খুব মৃদু স্বরে বলল, শুনছেন, দ্বিতীয় আর তৃতীয়বারে সিদ্ধেশ্বরবাবু এখানে জমা দিয়েছেন যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা। সুশীলা দেবী আর গোবিন্দবাবুও কি যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়েই নিরুদ্দেশ হননি? সুন্দরবাবুও মৃদু স্বরে জয়ন্তর কানে কানে বললেন, কিন্তু প্রথম দফায় 6 লক্ষ টাকা কোথা থেকে এলো? জোর করে কিছু বলতে চাই না, তবে খুব সম্ভবত ওটা হচ্ছে সিদ্ধেশ্বরবাবুর নিজের টাকা। আপনারা কি আর কিছু জানতে চান? আচ্ছা, সিদ্ধেশ্বরবাবুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে কি আপনি কিছু জানেন? বিশেষ কিছুই জানি না। আচ্ছা করুণা, বছর দেড়েক আগে কোনো বয়স্ক মহিলা কি সিদ্ধেশ্বরবাবুর অতিথি হয়েছিলেন? করুণা একটু ভেবে বলল, দেখো মানিক, বছর দেড়েক আগেকার কথা আমি ঠিকঠাক জানি না, তবে এ কথা শুনেছি বটে।
বছর দেড়েক আগে সিদ্ধেশ্বর বাবু একটি অতি বৃদ্ধাকে নিয়ে সুলতানপুরে স্টেশনে এসে নেমেছিলেন। তারই কিছুদিন পরে একটি বৃদ্ধ ভদ্রলোকও এখানে এসেছিলেন। এও আমার শোনা কথা মানিক। শুনেছি সেই ভদ্রলোকও গিয়েছিলেন সিদ্ধেশ্বর বাবুর বাড়িতেই, কিন্তু আরে থামলে কেন? কিন্তু কি? কিঞ্চিত ইতস্তত করে করুণা বলল, ভাই মানিক, সিদ্ধেশ্বর বাবুর সম্বন্ধে অনেক কানাঘুষোই শুনতে পাই, কিন্তু শোনা কথা পরের কাছে প্রকাশ করতে ভয় হয়। করুণার পিঠে একটা চাপড় মেরে আমি অভিযোগ ভরা কণ্ঠে বললাম, করুণা, আমিও কি তোমার পর? কোনো ভয় নেই, তোমার শোনা কথাই প্রকাশ করো। শুনেছি সিদ্ধেশ্বর বাবুর বাংলোয় একটি বৃদ্ধা নারী আর একটি বৃদ্ধ পুরুষ প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের প্রস্থান করতে দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখনো ওই বাংলোর ভেতরেই আছেন এমন কোনো প্রমাণও নেই। এ যে অসম্ভব কথা। তুমি আমার বাল্য বন্ধু, তুমি জিজ্ঞাসা করছো বলেই বলছি। সিদ্ধেশ্বর বাবুর ওই রহস্যময় বাংলোর সম্বন্ধে আরও যেসব কানাকানি শুনতে পাই তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। তোমার কথার অর্থ ঠিক বুঝলাম না। লোকে বলে ও বাংলো হচ্ছে ভুতুড়ে। কেন? ওখানে নাকি কাঁচের দুটো কফিনের মধ্যে, কাঁচের কফিন? হ্যাঁ, ওখানে নাকি কাঁচের দুটো কফিনের মধ্যে একটি পুরুষ আর একটি নারীর মৃতদেহ। সুন্দরবাবু চমকে উঠে প্রায় গর্জন করেই বললেন, হুম। ঠিক সেই সময় ঘরের ভেতরে ঢুকল একজন ভৃত্য। সে বলল, কর্তাবাবু, বলছি ওই সিদ্ধেশ্বর বাবু দেখা করতে এইছেন। আমরা সকলে দৃষ্টি বিনিময় করলাম। বেশ, তাকে নিয়ে এসো। মিনিট দুয়েক পরেই ঘরের দরজার কাছে সিদ্ধেশ্বর বাবুর আবির্ভাব। আমার আঁকা ছবির 12 আনায় মিলে যায় তার চেহারার সঙ্গে। ব্যস্তভাবে সকলের মুখের ওপর একবার বিদ্যুৎ বেগে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, করুণাবাবু, আপনার ঘরে আজ অনেক অতিথি দেখছি। আমি জানতুম না, মাফ করবেন, আর একদিন আসবো। বলতে বলতে সিদ্ধেশ্বর বাবু চলে গেলেন। সুন্দরবাবু তার দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তড়াক করে এক সুদীর্ঘ লাফ মেরে চিৎকার করে বললেন, এই পাকড়াও, মনোহর মিত্তির লম্বা দিচ্ছে, ওকে গ্রেপ্তার করো, ওকে গুলি মারো। জয়ন্ত হাত বাড়িয়ে সুন্দরবাবুর কাঁধ চেপে ধরে কঠোর কণ্ঠে বলল, শান্ত হন সুন্দরবাবু, শান্ত হন। এখানে লম্ফঝম্প আর চিৎকার করে ভাঁড়ামি করবেন না। আসুন, দেখা যাক মনোহরবাবু এরপর কি করেন। তারপর ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল রাস্তায় মনোহরবাবু তার মোটর বাইক চালিয়ে বেরিয়ে যাচ্ছেন। সুন্দরবাবু বললেন, এখন আমি কি করব? নিচে নেমে গিয়ে মোটরে চড়ে মনোহরের পশ্চাৎধাবন করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে। করুণার দিকে ফিরে জয়ন্ত বলল, আপনি তো মনোহরবাবুর বাংলোয় যাবার রাস্তাটা জানেন, তাই তো? জানি। তাহলে কাল বিলম্ব না করে আমাদের সঙ্গে আসুন। মনোহরবাবু তো আর তার কফিন দুটো কাঁধে করে বাংলো থেকে একা বয়ে নিয়ে যেতে পারবেন না। আগে দেখা যাক তার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে, তারপর তাকে পুনরাবিষ্কার করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। সকলেই পুলিশের জিপের ওপর চড়ে বসলাম এবং সঙ্গে সঙ্গে চলল কয়েকজন সামরিক পুলিশ। খানিকক্ষণ পরেই পিছনে পড়ে রইল সুলতানপুর এবং সামনে এগিয়ে এলো ভূস্বর্গের মতো দৃশ্য। কিছুক্ষণের মধ্যেই বেগমপুরাও পিছনে পড়ল। সামনে দুরূহ পর্বতমালার তলায় মাথা তুলে দাঁড়ানো দুর্গম অরণ্য এবং তারই বক্ষ ভেদ করে অগ্রসর হয়েছে এই পথ। সেই জনহীন পথে নীরবতার তন্দ্রা ভঙ্গ করে ছুটে চলল আমাদের জীব। আমি বললাম, এমনও জায়গাতে মানুষ থাকে? সুন্দরবাবু বললেন, মনোহর মানুষ নয়, সে অমানুষ, নিজের যোগ্য জায়গায় বেছে নিয়েছে। কিন্তু আমার খালি খালি এই কথাই মনে হচ্ছে, জয়ন্ত কেমন করে সন্দেহ করলে যে সুলতানপুর চৌধুরী ব্যাংকের সঙ্গে মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে। জয়ন্ত হাসি মুখে বলল, আন্দাজ করুন সুন্দরবাবু,
আন্দাজ করুন। আমার বিশেষ অটুট কোনো যুক্তি নেই, আন্দাজেই ছুঁড়েছি অন্ধকারে আমি ঢিল। আন্দাজটা কি শুনতে পারি না? দেখুন, গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা ছিল মনোহরবাবু বাসা বেঁধেছেন সুলতানপুর ডাকঘর এলাকার মধ্যেই। এতে ধরে নিলাম যথাক্রমে 15 আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলা আর গোবিন্দবাবু তার কাছেই হয়েছিলেন নিরুদ্দেশ। 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতো বাড়ির ভিতরে রেখে দেবেন না। বাড়িতে চোর ডাকাতের ভয়, ওদিকে ব্যাংকে রাখলে টাকা সুদে বাড়ে। তারপর ও টাকার কথা না হয় আমি ছেড়েই দিলাম। মনোহরবাবুর চিঠির একটা জায়গা আপনারা স্মরণ করুন। গোবিন্দবাবুকে তিনি লিখেছিলেন, যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব, কিন্তু মানুষের খাওয়া পড়ার জন্য টাকার দরকার হয়। টাকা আগাছার মতন আপনা আপনি মাটি ফুঁড়ে গজিয়ে ওঠে না সুন্দরবাবু। নিজের ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন। সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সঙ্গে যে ব্যাংকের সম্পর্ক আছে এটা আমি আগে থাকতেই আন্দাজ করতে পেরেছিলাম, অবশ্য আন্দাজ মাত্র। সুন্দরবাবু তারিফ করে বললেন, আরে আন্দাজ বলিহারি। করুণা বলল, ওই যে ওই সিদ্ধেশ্বর অর্থাৎ ওই মনোহর বাবুর বাংলো দেখা যাচ্ছে। মনোহরহীন মনোহরের বাংলোর ভিতরে আছে হয়তো এয়ারটাইট কাচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কতদিনের শুকনো বাসি মরা। বাবা, হে কিরকম বাংলো! চারিদিকে জঙ্গল আর ঝোপঝাড়, উপর থেকে মাথার উপরে ঝাঁপ খাবে বলে হুমড়ি খেয়ে বসে আছে এক প্রকাণ্ড কালো পাহাড়। সে যেন হানাবাড়ি, গা ছমছম করে ওঠে। মনোহরটা বোধ হয় এখানে বসে সব সাধনা করত। সে মন্ত্র পড়ে দিলে মরা দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠখড় পুড়িয়ে তান্ত্রিক খুনিটাকে ধরতে পারলুম না, হে আমার আফসোস রাখবার ঠাঁই নেই, কপাল। আমাদের জিপ ফণিমনসার বেড়া দিয়ে ঘেরা একখানা সুদীর্ঘ একতলা বাড়ির সামনের খোলা জমির ওপর গিয়ে দাঁড়ালো। সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান। জঙ্গলের ভেতর থেকে ভেসে আসছে নানান পাখির ডাক। তাছাড়া আর কোথাও কোনো জনপ্রাণীর সাড়া নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য। স্তব্ধতার মধ্যে প্রাণ হাঁপিয়ে ওঠা সত্যিই সত্য। স্বভাবত উচ্চকণ্ঠে সুন্দরবাবু সেখানে চেঁচিয়ে কথা বলতে পারলেন না। সেখানে চিৎকার করাও কিরম যেন নিয়মের বিরুদ্ধে। চুপি চুপি বললেন, মনোহরের লোকজনেরাও কি আমাদের গাড়ি সারা পেয়ে চম্পট দিয়েছে? অসম্ভব কিছুই নয়, এবার দেখা যাক। এই বলে জয়ন্ত এগিয়ে দালানে গিয়ে উঠল। তার পিছনে পিছনে চললাম আমরা সবাই। নিজেদের পায়ের শব্দতেই যেন মনে হচ্ছে আমরা নিজেরাই চমকে উঠছি। দালানের ওপর দাঁড়িয়ে একবার এদিক ওদিক দেখে নিল জয়ন্ত। তারপর সামনের একটা ঘরের দিকে সোজা এগিয়ে গেল। ওদিকে নয়, এদিকে আসুন, আপনার বাঁ দিকের শেষ ঘর। এবং সঙ্গে সঙ্গে সুগম্ভীর একটি কণ্ঠ শোনা গেল। আমরা সঙ্গে সঙ্গে চমকে উঠলাম। সুন্দরবাবু এতক্ষণ দেখতে পাননি বাঁ দিকের শেষ ঘরের পর্দা দেওয়া দরজার দুই পাশে দাঁড় করানো রয়েছে দুটো সর্বাঙ্গ সম্পূর্ণ নরকঙ্কাল। সেইটি দেখে আঁতকে উঠলেন সুন্দরবাবু। অস্ফুট কণ্ঠে তিনি বললেন, আর নয়, এই বেলা সরে পড়ি এসো, মরার হাড় এখানে কথা কয়। আরে ভয় নেই, ও দুটো হচ্ছে রক্ত মাংসহীন কঙ্কাল মাত্র। নির্ভয়ে ঘরের ভেতরে আসুন। আবার সেই কণ্ঠস্বর শোনা গেল। এই আকস্মিক কণ্ঠস্বর শুনে জয়ন্ত কেবল বিস্মিত হচ্ছিল। ঘরের ভেতর থেকে কে বলল, পর্দা ঠেলে প্রবেশ করুন। দুই হাতে দুই দিকে পর্দা সরিয়ে জয়ন্ত ঘরের ভেতরে গিয়ে প্রবেশ করল। সামনেই একখানা ইজি চেয়ারের ওপর শুয়ে আছেন স্বয়ং ডক্টর মনোহর মিত্র। এই দৃশ্য
আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত। হতভম্ব হয়ে গেল জয়ন্ত পর্যন্ত। মনোহরের গম্ভীর মুখের ওপর ফুটে উঠেই মিলিয়ে গেল যেন একটুখানি হাসির ঝিলিক। তিনি বললেন, কি আমি পালাইনি দেখে অবাক হচ্ছেন? অবাক না হলেও চলবে। আপনারা শুভাগমন করবেন জেনেই আমি এখানে আপনাদের অভ্যর্থনা করবার জন্য অপেক্ষা করছি। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন, এখানে আসনের অভাব হবে না। পিছন থেকে সুন্দরবাবু বলে উঠলেন, ছদ্মনামের আড়ালে যে লোক 33 লাখ টাকা ব্যাংকে জমিয়েছে তার বাড়িতে আসনের অভাব হবে না তা আমি জানি। মনোহরের একটুও ভাবনার বদল হলো না। খুব সহজ স্থির কণ্ঠে তিনি বললেন, দেখুন, নানা কারণে সময় অসময় আত্মগোপন করবার দরকার হয় অনেকেরই, এমনকি আপনাদেরও। আমরা মাঝে মাঝে আত্মগোপন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করি অসাধুদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তুমি? কালো চশমার আড়ালে মনোহরের ওই দুই চক্ষু ক্রোধে দীপ্ত হয়ে উঠল কিনা তা বোঝা গেল না, কিন্তু তার গম্ভীর কণ্ঠস্বর হয়ে উঠল আরও অত্যন্ত কঠিন। ধীরে ধীরে তিনি বললেন, আমি বোধহয় মহাশয়ের চেয়ে বয়সেও বড়, বিদ্যা বুদ্ধি মান সম্বন্ধেও বোধহয় ছোট নই। আমাকে তুমি বলে সম্বোধন করে ভদ্রতার অপমান না করলেই বাধিত হব। আপনারা অসাধুদের দণ্ড দেবার জন্য ছদ্মবেশ ধারণ করেন কেমন? তাহলে জানবেন আমিও ছদ্মবেশ গ্রহণ করতে বাধ্য হয়েছি মনুষ্য জাতির মঙ্গলের জন্য। সুন্দরবাবু টিটকিরি দিয়ে বলে উঠলেন, ও মনুষ্য জাতির মঙ্গলের জন্য ধরায় অবতীর্ণ হয়েছেন বিংশ শতাব্দীর অভিনব যীশুখ্রিস্ট। তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাঁচের কফিনে পুরে রেখে দিয়েছেন। তাই তিনি ওই দুই হতভাগ্যের কাছ থেকে 27 লক্ষ টাকা অপহরণ করে ধরা পড়বার ভয় ছদ্মনামে আশ্রয় ব্যাংকে জমা দিয়েছেন। এরপরে কি করা উচিত বলুন দেখি? আপনাকে সাধুবাদ দেবো না হাত করা আনবার হুকুম দেবো? এতটুকুও বিচলিত না হয়ে স্থির কণ্ঠে মনোহর বললেন, লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে পারি না, কিন্তু আপনার কথা শুনে আজ আমার প্রাণপণ অট্টহাস্য করবার ইচ্ছে হচ্ছে। আমি নাকি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করেছি? আচ্ছা, কোন প্রত্যক্ষদর্শী আপনার কানে এই অপূর্ব খবরটি দিয়ে গিয়েছে বলুন তো? এই দেখুন, ধাপ্পা দিয়ে আমাকে আপনি গুলোবার চেষ্টা করবেন না। হ্যাঁ, বলতে পারেন সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ, এই বাড়িতেই তো আছে, ওই কাঁচের কফিনের ভিতরে বন্দি আছে। বারবার কাঁচের কফিন বলে চিৎকার করবেন না। আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে বটে, এখানে কাঁচের কফিন আছে কি না আছে সেটা খানা তল্লাশি করলেই জানতে পারা যাবে। এতক্ষণ পরে মনোহর হঠাৎ সোজা হয়ে উঠে বসলেন। কাঁচের কফিনের কথা ছেড়ে দিন, আপনি আগে বলুন জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান, সুশীলা দেবীকে নাকি গোবিন্দবাবুকে? হ্যাঁ, কোথায় সুশীলা দেবী? আগে তাকেই দেখতে চাই। উত্তম। বলেই মনোহর গলা চড়িয়ে ডাকলেন, সুশীলা, ও সুশীলা, তুমি একবার এই ঘরে এসো তো মা। বাড়ির ভেতর থেকে গানের মতো একটি আওয়াজ শোনা গেল। হ্যাঁ বাবা, কিছু বলছেন? ঘরের ভিতরকার একটি দরজার পর্দা ঠেলে আত্মপ্রকাশ করল যে আশ্চর্য রূপবতী ও মহিমাময়ী মূর্তি, তাকে দেখবার জন্য
কেউই আমরা প্রস্তুত ছিলাম না। এই মূর্তিটি যে মাটির পৃথিবীর, স্বচক্ষে দেখেও কেউ তা বিশ্বাস করতে পারলাম না। বিপুল বিস্ময়ে জয়ন্ত বলে উঠল, ইনি 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 সুশীলা দেবী? হ্যাঁ, কিন্তু এখন ইনি নতুন নামে আত্মপরিচয় দেবেন। নতুন নাম? হ্যাঁ, নতুন নাম। এনার নতুন নাম হলো ললিতা দেবী। সুন্দরবাবু দৃঢ় কণ্ঠে বললেন, ইনি ললিতা দেবী বা পলিতা দেবী হতে পারেন, কিন্তু ইনি সুশীলা দেবী নন। কেন বলুন দেখি? সুশীলা দেবীর বয়স ৭৫ বছর। ঠিক, এখন তার বয়স ৭৫ হলেও তিনি আর বৃদ্ধা নন। এই পাগলের মতো কি আবল তাবল বকছেন দেখি? সুশীলা দেবী নবযৌবন লাভ করেছেন। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না মনোহর বাবু। কেন, প্রাচীনরা কি আবার নবীনা হতে পারে না? অসম্ভব। জরার পর মৃত্যু, জরার পর আর যৌবন নেই। বিজ্ঞানের মহিমায় সবই সম্ভবপর হয়। আমি ভবিষ্যৎবাণী করছি, বিজ্ঞান একদিন মানুষকে অমর করবে। আপনার ওই নির্বোধের স্বর্গে আমাদের টেনে নিয়ে যাবার চেষ্টা করবেন না। হয় কাজের কথা বলুন, নয় নয় থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। মা সুশীলা, তুমি এখন বাড়ির ভেতরে যাও। এই ভদ্রলোকের জন্য একটু চাটা পাঠিয়ে দাও। ঠিক আছে বাবা। ওহ, সে কি মানুষের কণ্ঠস্বর নাকি বীণার ঝঙ্কার! সুন্দরবাবু ব্যস্তভাবে সভয়ে বলে উঠলেন, না 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 না, আমরা এখানে চাটা খেতে আসিনি। ভয় পাবেন না, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। বিষ থাক আর না থাক, এখানে চা আর টাক কিছুই খাওয়া চলতে পারে না। আপনাদের সকলেরই কি একমত? আমার একটা অন্য মতামত আছে। আমি চাটা সব খাবো। কি বলো মানিক? আমিও তোমারই দলে ভায়া। তা মনোহর বাবু, পরমা সুন্দরী সুশীলা নাকি ললিতা দেবী, কি বলে ডাকবো ওনাকে? ওকেই জিজ্ঞাসা করুন না। আবার শুনতে পেলাম সেই মধুর কণ্ঠস্বর। বাবার কাছে আমি সুশীলা, কিন্তু আপনারা তো বৃদ্ধা সুশীলাকে দেখেননি। আপনারা আমাকে ললিতা বলেই ডাকুন। বেশ, করুণাবাবু, এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর চা তৈরি করে দেন, তাহলে সুন্দরবাবুর মতো আপনি তা পান করবেন না? করব না? বলেন কি? আমি তো নির্বোধ নই। সুন্দরবাবু, আপনি কি এখনো মত বদলাবেন না? মনে রাখবেন, চায়ের সঙ্গে কিন্তু আবার টা। সুন্দরবাবু জুলজুল করে জয়ন্তর মুখের দিকে তাকিয়ে বললেন, কি আর করি বলো? তোমরা সবাই যখন রাজি, তখন আমারও আর এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আমিও রাজি রাজি। ললিতা দেবীর গোলাপ ঠোঁটে যে মিষ্টি হাসিটুকু ফুটল, সেও যেন নীরব সঙ্গীতের মতো সুন্দর। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন, জীবন্ত স্বপ্ন প্রতিমার মতো। মনোহর গম্ভীর স্বরে বলে উঠলেন, শুনুন মশাই, জরার কারণ কি মানুষ যে জানে না, এ কথা সত্য নয়। বরং এই কথাই সত্য যে জরার কারণ তার কাছে অজ্ঞাত নয়, এইটুকুই জানে না সে। বাবা, এই যে হেয়ালি! এসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার আপনাদের যে কেমন করে বোঝাবো বুঝতে পারছি না। আচ্ছা, রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে জানেন? জানি, আমিও জানি। আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যদিও তা ওই ধর্তব্যের মধ্যে অবশ্য গণ্য নয়। এই বিজ্ঞানে আমি একেবারে মা। আমাকে বাংলায় বুঝিয়ে দিতে পারেন? ইংরেজি তো পদে আছে, বাংলায় শুনলে একেবারে অজ্ঞান হয়ে যাবেন। তাও কখনো হয়? বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষার অভিধানে
রেডিও অ্যাক্টিভের অর্থ এইভাবে বোঝানো হয়েছে: আংশু বিকিরণ দ্বারা বিদ্যুৎ মাপক প্রবৃত্তির উপর ক্রিয়া করণক্ষম রেডিয়াম, ইউরেনিয়াম, পলোনিয়াম প্রভৃতি সম্পর্কে অপারদর্শক পদার্থ, ভেদকারক ও বৈদ্যুতিক ক্রিয়াজনক এবং অদৃশ্য কিরণ বিকিরণক্ষম। কি বুঝলেন বলুন? ব্যাপার বুঝবো কি, আরও তো গুলিয়ে গেল। মাথা বোঁ বোঁ করে ঘুরছে। এই জন্যেই কি কবি গান বেঁধেছেন আমরি বাংলা ভাষা? বাংলা ভাষার দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষায় এখনো ভালো করে বিজ্ঞানকে পরিপাক করবার চেষ্টা হয়নি, কারণ দেশ এতদিন স্বাধীন ছিল না। যাক ও কথা, যতটা সংক্ষেপে পারি কিছু কিছু বোঝানোর চেষ্টা করি। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছি যে সারা জীবন ধরে আমাদের দেহের ভিতরে যে রেডিও অ্যাক্টিভ বস্তু জমে ওঠে, অর্থাৎ যাকে বলে ক্রমিক রেডিয়াম, জড়ার কারণ হচ্ছে তাই। সূর্যের দ্বারা পৃথিবীর উপরে প্রতিদিনই রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে। আমরা তা খাচ্ছি, আমরা তা পানও করছি, নিঃশ্বাস দিয়ে বাতাস থেকে তা আকর্ষণও করছি। তারই ফলে প্রত্যেক জীব আর তরুলতাও ধীরে ধীরে জরাগ্রস্ত হয়। জরা ব্যাধি নিবারণ করবার উপায় আমি আবিষ্কার করেছি। সুন্দরবাবুর দুই চোখ ছানা বড়ার মতো করে বললেন, বলেন কি মশাই? আজ্ঞে হ্যাঁ, ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়। রসায়ন শাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামেরই মতো। গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণু দরকার হয়, সেখানে রেডিয়াম পরমাণু ব্যবহার করলে দেহের রক্তস্রোত তা না জেনেই গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের ভেতর থেকে ওই রেডিয়াম পরমাণুগুলিকে বিতাড়িত করা। তা সেটা কি অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় বটে, কিন্তু কার্যকালে দেখা যায় মোটেই তা নয়। জরা ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের হাড়ের ভিতর থেকে বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলিকে বাইরে বার করে দেওয়া অসম্ভব নয় মোটেই। প্রথমে রোগীকে এমন ভিনেগার ও অ্যাসিড জাতীয় সলিউশন দিতে হবে যাতে তার দেহের হাড়গুলি ক্যালসিয়াম থেকে মুক্ত হয়। 1 হপ্তার পর রোগীকে আমি আবার 1 হপ্তা ধরে স্বাভাবিক সলিউশন দিই বটে, কিন্তু সেই সঙ্গে এদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি যে খাদ্যের ভিতরে যে খাঁটি ক্যালসিয়াম থাকে তার মধ্যে কিছুমাত্র রেডিও অ্যাক্টিভিটি বর্তমান নেই। প্রথমে যে ভিনেগার ও অন্যান্য অ্যাসিডের সলিউশন দেওয়া হয়, দেহের ক্ষতি সাধন করবার ক্ষমতা তাদের অপেক্ষাকৃত কম। এই সলিউশনের পরমাণু গ্রহণ শক্তি বা ভ্যালেন্স আছে, তাই ওই সলিউশনের আকর্ষণে আসল ক্যালসিয়ামের সঙ্গে দেহের ভিতরে উড়ে এসে জুড়ে বসা রেডিয়ামও ক্রমে ক্রমে বাইরে বেরিয়ে যায়। স্বাভাবিক সলিউশনের পর দিই আবার অ্যাসিড জাতীয় সলিউশন, তারপর আবার স্বাভাবিক সলিউশন। এইভাবে চিকিৎসা চলে মাসের পর মাস। জয়ন্ত চমকে উঠে বলল, তার মানে আপনি বলতে চাইছেন এই চিকিৎসার ফলেই জরাগ্রস্ত রোগী ফিরে পায় তার নবযৌবন? প্রায় তাই বললেও চলে, তবে উপসর্গ যে দেখা না যায় তা বলা চলে না। যেমন ওই কাঁচের কফিন ব্যাপারটা। সুন্দরবাবু কাঁচের কফিনের উল্লেখ করেছিলেন,
কিন্তু সেটা যে কি পদার্থ আপনারা কেউই তা জানেন না। দেখতে চান? তাহলে আমার সঙ্গে আসুন। মনোহরের সঙ্গে আমরা সকলে এসে উপস্থিত হলাম প্রকাণ্ড একখানা হল ঘরে। তার অধিকাংশ জুড়েই বিরাজ করছে নানান রকমের যন্ত্রপাতি। যারা কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেছেন তাদের কাছে ওসব যন্ত্রের কয়েকটি পরিচিত বলেই মনে হবে। কোথাও একাধিক বানসেনের অত্যন্ত তপ্ত উত্তাপ সঞ্চালক প্রদীপ বিশেষ, ওপরে টকবক করে ফুটছে স্টিল বা অধ যন্ত্রগুলি। কোথাও সারি সারি কিলক থেকে ঝুলছে কন্ডেন্সার বা সংহতি যন্ত্র, যা সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে দেখা যায় না। সুন্দরবাবু আবার শব্দটি উচ্চারণ করে বললেন, মনোহরবাবু, এতক্ষণ কানে যা শুনলুম তার এক বর্ণও বুঝতে পারলুম না। এখন চোখে দেখছি তাও ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন। তার আগে আমার গোটা কয়েক সহজ প্রশ্নের উত্তর দেবেন কি? আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা তো কলকাতাতে বসেই করতে পারতেন, মিথ্যে এত লুকোচুরি কেন? কলকাতার কৌতূহলী জনতা যদি ঘৃণাক্ষরেও আমার পরীক্ষার ব্যাপারে টের পেত, তাহলে আমার বাড়িটি পরিণত হতো সরকারি বাগানে, আর সেখানে উকি ঝুঁকি মারতে আসতো রাম, শ্যাম, যদু, মধু সকলেই। তারপরেও আমি কি আর নির্বিঘ্নে পরীক্ষা চালাবার অবসর পেতুম? হ্যাঁ, সে কথা ঠিক, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু কাউকে কিছু না জানিয়ে আপনার সঙ্গে অমন চোরের মতো পালিয়ে এসেছেন কেন? তারও প্রথম কারণ হচ্ছে মন্ত্রগুপ্তি, দ্বিতীয় কারণ গুরুতর। গুরুতর মানে? সুশীলা দেবী আর গোবিন্দবাবু নতুন দেহ লাভ করবার পর ইহজীবনে আর নিজের নিজের বাড়িতে ফিরবেন না বোধ হয়। সে কি মশাই? হ্যাঁ, সেই জন্যই সুশীলা আজ ললিতা নাম ধারণ করেছেন। কিন্তু কেন কেন? নতুন দেহ অতি প্রাচীনা সুশীলাকে কেউ চিনতে পারত? তা পারতই না। সুশীলার কথা কেউ বিশ্বাস করত? তা তো করতই না, ঠিক। তাকে নিয়ে আরও নানা রকম গণ্ডগোল, এমনকি মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা ছিল নাকি? তা তো ছিলই, হ্যাঁ। আরও কত দিক দিয়ে সুশীলার জীবন হয়ে উঠত ভয়াবহ। সেই জন্যে স্থির করেছিল আমার পরীক্ষা সফল হলে নতুন দেহে, নতুন নামে, নতুনভাবে জীবনযাপন করবে। গোবিন্দবাবুর সম্বন্ধেও ওই একই কথা। হ্যাঁ, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে, নতুন নামে, নতুনভাবে জীবন করতে হলে প্রথমেই দরকার টাকা। সে টাকা আসবে কোথা থেকে? নিজের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হওয়ার জন্যই সুশীলা দেবী আর গোবিন্দবাবু উচিত মতো টাকা সঙ্গে করেই এখানে এসেছেন। ওদের টাকা আমার ছদ্ম নামে জমা রেখেছি কেন? কারণ আমি জানতাম পুলিশ ওদের খোঁজ করবে। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ নিশ্চয়ই সন্ধান পেত। আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন, যদিও ললিতা দেবী সুশীলা দেবী কিনা সে খটকা আমার মন থেকে এখনো দূর হয়নি, তবে ওটা আপাতত ধামাচাপাই থাক। প্রশ্ন হচ্ছে, গোবিন্দবাবু কোথায়? সেই প্রশ্নের জবাব না দিয়ে মনোহর ফিরে দাঁড়িয়ে বললেন, জয়ন্তবাবু, যে উপসর্গের কথা বলছিলুম এইবার সেটা দেখবেন, আসুন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালেন একখানা খাটের পাশে। সেখানে শয্যায় যে মূর্তিটি শোয়ানো ছিল তাকে দেখেই আমাদের সকলের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল। একটি তরুণ, অপূর্ব সুন্দর মূর্তি, বালক বললেও চলে, সুগঠিত, শুভ্র, নগ্ন দেহ, যেন গ্রিক ভাস্করের হাতে তৈরি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে
সর্বাঙ্গ তার কাঁচ দিয়ে মোড়া এবং সেই কাঁচ তাকেও গলিয়ে এমনভাবে মূর্তির উপরে তা ঢেলে দিয়েছে যে সারা দেহের সঙ্গে তা অচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। মনোহর বললেন, সুন্দরবাবু, এই আপনার কাঁচের কফিন। কিন্তু কাঁচের কফিনের ভিতর ওটা কি রয়েছে? কি রঙিন মোমের পুতুল না মৃতদেহ? আরও কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা মোমের পুতুলও নয়, মৃতদেহও নয়। ও যে জীবন্ত। ওর সর্বাঙ্গে যে জীবনের রং, জীবনের আভাস, এমনকি দুই মুদিত চোখের পাতাও থেকে থেকে কেঁপে উঠছে। ও এখনো ঘুমোচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। আসল ব্যাপারটা কি বলুন তো মনোহরবাবু? আমি নিজেই জানি না। ওই কাঁচের আবরণই আমার সৃষ্টি নয়। পর্যায়ক্রমে ক্যালসিয়াম সলিউশন দিয়ে আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎ দীর্ঘকাল ব্যাপী নিদ্রা ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গব্যাপী দেখা দেয় ওই কাঁচের আবরণ। কিছুকাল পরে রোগীর ঘুম ভাঙে, কাঁচের আবরণ ফেটে যায়, তারপর উঠে বসে তার জাগ্রত মূর্তি। এর অর্থ আমিও জানি না। সুন্দরবাবু হতভম্বের মতো বললেন, বাবা, এই যে মানুষ গুটি পোকা। ও মূর্তিটা কার? গোবিন্দবাবুর। সকলে অবাক হয়ে ভাবতে লাগলাম। হঠাৎই সুশীলার প্রবেশ। সেই সুমধুর কণ্ঠে সে বলল, বাবা, ও ঘরে খাবার দেওয়া হয়েছে। মনোহর এতক্ষণ পরে একটু হেসে বললেন, চলুন, এই বিজন বনে আপনারা খাবারের মধ্যে কোনো বিশেষত্ব পাবেন না। সুশীলা বলল, বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি। স্যান্ডউইচ, শিক কাবাব, রুটি মাখন, চা আর মিষ্টান্ন। ললিতা দেবী, চায়ের বৈঠক যে ভুরি ভোজনে পরিণত হলো। এই ঘন বনে শিক কাবাব বানালেন কি দিয়ে? নিশ্চয়ই বাঘের মাংস দিয়ে নয়। খেলেই বুঝতে পারবেন। আসুন সুন্দরবাবু, এদিকে আসুন। ভায়া, আজ যা দেখলুম আর যা শুনলুম, আমার পিলে অত্যন্ত চমকে গিয়েছে। খাবার চিন্তা আমার মোটেই জাগছে না। আপনার পিলে মোটেও নির্বোধ নয়। একখানা স্যান্ডউইচ উদরসাত করলে সে আবার অত্যন্ত শান্ত হয়ে পড়বে। আপনার ধাত জানতে কি আমার বাকি আছে? চলুন, মধুরেণ সমাপয়তটা করে আসি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা জয়ন্ত মানিকের কাহিনী কাঁচের কফিন। জয়ন্তর ভূমিকায় সম্বুদ্ধ, মানিক ও গল্প পাঠে অঙ্কিত, সুন্দরবাবুর ভূমিকায় শুভময়, করুণা ভট্টাচার্য বৃত্ত ও সিদ্ধেশ্বরের ভূমিকায় সম্রাট, সুশীলা দেবীর ভূমিকায় আকাঙ্ক্ষা। সাউন্ড এডিটিং, ডিজাইনিং, ফলি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পরিকল্পনা ও পরিচালনায় অঙ্কিত। মিক্স অ্যান্ড মাস্টারিং অ্যান্ড মোশন গ্রাফিক্স দেবদত্ত। পোস্টার ও পাবলিসিটি শুভদীপ। গল্প স্বল্প থিম সানি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন রেগুলার আপডেটস পাওয়ার জন্য। আমাদের সাথে যোগাযোগ করতে হলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে গিয়েও ইনবক্স করতে পারেন। গল্প স্বল্পর পরবর্তী গল্পগুলি আসবে খুব শীঘ্রই শুধুমাত্র দেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।